তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ইয়ানজু নামের একটা ছেলেকে। আসলে সে তার কলেজের একটা বন্ধুকে আচ্ছা রকম করে ধোলাই করে কলেজের মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে। এই জন্য সেই ছেলেটার বাবা মা এসে ইয়াংজুকে আচ্ছা রকম করে ধোলাই করে, তাও আবার টিচার এবং তার মায়ের সামনে। তার মা এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে কোনোভাবেই এগুলো সহ্য করতে পারছিল না। যদিও তার ছেলে মার খাচ্ছিল, তবে তার মায়ের করার মতো কিছুই ছিল না। এই জন্য যখন সে সেখান থেকে রাগ হয়ে চলে যাচ্ছিল, তখন ইয়ানজু দৌড়ে এসে তাকে বলে যে আসলে সেই ছেলেটা তোমার বিরুদ্ধে উল্টাপাল্টা বলেছিল, এই জন্যই বাধ্য হয়ে আমি তাকে মার দিয়েছি। তবে তখন ইয়ানজুর মা তাকে বলে যে যদি তোমার বাবা এই জিনিসটা জানতে পারে তাহলে কি হবে তুমি একবার চিন্তা করো। তবে তখন ইয়ানজু তাকে এক কথায় উত্তর দিয়ে দেয়, সে বলে যে সে আমার বাবা না। তো এরপর আমরা জানতে পারি ইয়ানজু আসলে পড়ালেখার পাশাপাশি একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জবও করে। যেহেতু ইয়ানজুর ঘরের পরিস্থিতি খুব একটা ভালো না, এই জন্য ইয়ানজুকে তার নিজের উপার্জন নিজেই করতে হয়। আর আজকে যখন সে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরোচ্ছিল, তখন সে দেখতে পারে একটা গরিব লোক তার ছেলেকে নিয়ে সেখানে বসে আছে। আসলে যেহেতু তাদের কাছে টাকাও ছিল না এবং ক্ষুধাও লেগেছিল, এই জন্য ইয়ানজু তার নিজের টাকা দিয়েই তাদেরকে নুডলস খাওয়ার জন্য দেয়। তবে তখন আমার ইয়ানজুকে সেই বাবাটা বলে যে আজকে আমার ছেলের বার্থডে, তবে তাকে গিফট দেওয়ার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নেই। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ইয়ানজু কোনোভাবেই সহ্য করতে পারছিল না। মানে একটা বাবার অসহায়ত্ব সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। এই জন্য সে তার ছেলের বার্থডেকে একটু ভিন্ন রকম করে সেলিব্রেট করার জন্য আজকে পুরোটা দিন যখন সে ডেলিভারি করছিল, তখন সে তার ছেলেকে তার সঙ্গে করে নিয়ে যায়, যাতে করে বার্থডে উপলক্ষে সে নানান জায়গায় ঘুরে বেড়াতে পারে। আর এরপর যখন সন্ধ্যার সময় তার কাজ শেষ হয়ে যায়, তখন সে আবারও বাচ্চাটাকে তার বাসায় ড্রপ করে দিয়ে যায়। আর তখন আমরা জানতে পারি যে আসলে সেই গরিব লোকটার নাম ছিল জঙ্গুয়া। আসলে জঙ্গুয়া এখানের গ্যাংস্টারদের কাছ থেকে অনেক আগে কিছু লোন নিয়েছিল, তবে যেহেতু সেই লোনে হাই ইন্টারেস্ট ছিল, এই জন্য সেই লোনগুলো এখনও পরিশোধ করতে পারেনি। আর এই জন্য ওই গ্যাংস্টাররা মাঝে মধ্যে এসে তার ঘরের মধ্যে আক্রমণ করে দেয়, আর তাকে আচ্ছা রকম করে ধোলাই করে তার থেকে তাদের লোন উসুল করার ট্রাই করে। তবে আজকে সমস্যাটা হয়ে যায় যখন তাকে মার দিচ্ছিল, তখন মাঝখানে তার ছেলেও চলে আসে, যেই জন্য তার ছেলেও একটু বেশি আহত হয়ে যায়। যাই হোক, এরপর আমাদেরকে দেখানো হয় ইয়ানজু টাকা নিয়ে অনেক বেশি টেনশনের মধ্যে ছিল, কারণ এমনিতেই তার ফ্যামিলির অবস্থা ঠিক ছিল না, তার উপর তার টাকার অনেক বেশি দরকার ছিল। আসলে সে যে মারামারিটা কলেজে করেছে, সেই জন্য সেখানে কম্পেনসেশন হিসেবে তাকে 30,000 টাকা দিতে হবে, যেটা তার শাস্তি হিসেবে ধার্য করা হয়েছে। এই জন্য এখন সেই রেস্টুরেন্টের মালিককে বলে সেই টাকাগুলো তাকে দেওয়ার জন্য, আর আস্তে আস্তে করে তার বেতন থেকে পরবর্তীতে কেটে নেওয়ার জন্য। তবে এই রেস্টুরেন্টের ওনার তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে আমি চাইলেও তোমাকে এতগুলো টাকা একসাথে দিতে পারবো না, তোমার যে কম স্যালারি এইটা থেকে কাটতে কাটতে সারা জীবনই পার হয়ে যাবে। সো তার চেয়ে ভালো হয় যদি তুমি গিয়ে তোমার বাবার সঙ্গে কথাবার্তা বলো। তবে তার বাবার নাম শোনার পরে ইয়ানজু প্রচণ্ড রাগ করে ফেলে। সে বলে যে সে আমার বাবার না, আর আমি কোনো দিনও তার কাছে যাব না। আর তখন এখানে আমরা দেখতে পারি এই শহরের সবচেয়ে বড় যেই গ্যাং ছিল, সেই গ্যাংয়েরই একটা গ্রুপ এই রেস্টুরেন্টের মধ্যেই ছিল। আর তাদের যে লিডার ছিল তেনজিন, সেই ইয়ানজুকে জিজ্ঞেস করে যে তুমি এই ব্যথাটা কিভাবে পেয়েছো। তবে এখন যেহেতু ইয়ানজুর মাথা প্রচণ্ড গরম হয়েছিল আর তার মুডও খুব একটা ভালো ছিল না, এই জন্য সে তার সমস্ত কথার তেরা তেরা উত্তর দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে এরপরে যখন সে রাতের বেলায় বাসার দিকে ব্যাক করছিল, তখন হঠাৎই পেছন থেকে কিছু গুন্ডা এসে ধরেই ইয়ানজুকে পেটানো শুরু করে, তাকে আচ্ছা রকম করে ধোলাই করে তার নাক মুখও ফাটিয়ে দেয়। আসলে তখন আমরা জানতে পারি যে কলেজে ইয়ানজু যেই ছেলেটাকে মেরেছে, তার বড় ভাইও এই এলাকার ছোটোখাটো একটা গুন্ডা। এই জন্য সে চিন্তা করলো যে কম্পেনসেশন হিসেবে টাকার পাশাপাশি তাকে একটু মারও দেওয়া যাক। এই জন্য সে তাকে জিজ্ঞেস করে তুমি আমার ভাইকে কেন মেরেছো। তখন ইয়ানজু তাকে বলে যে সে প্রথমে আমার মাকে নিয়ে উল্টাপাল্টা বলেছে, আর আমি যখন তাকে বুঝিয়ে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছিলাম, তখনও সে আমার কথা শুনেনি। তবে আমরা দেখতে পারি এখানে কেউই ইয়ানজুর কথায় পাত্তাই দিচ্ছিল না, তারা সবাই মিলে ইয়ানজুকে ধোলাই করছিল। আসলে ইয়ানজুর কাছে যেহেতু এখন না আছে টাকা, না আছে পাওয়ার, এই জন্য সে সঠিক হয়েও কোনোভাবেই এই খারাপ লোকদের সঙ্গে পারছিল না। আর তারা যাওয়ার আগে তাকে থ্রেটও করে যায় যে যদি কম্পেনসেশনের টাকা সে সঠিক সময় মতো দিতে না পারে, তাহলে তারা রেগুলারলি তাকে যেখানে পাবে সেখানেই ধরে মারপিট করবে। তো এখন এই ঝামেলা শেষ করার পরে যখন ইয়ানজু বাসায় ব্যাক করে, তখন সে জানতে পারে তার বাবা কাজ থেকে এখনও বাসায় ব্যাক করেনি। আসলে এই জিনিসটা ছিল ইয়ানজুর জন্য একটা সুখকর ব্যাপার, কারণ তার বাবা ছিল নেশাখোর একটা মানুষ, যে প্রত্যেকদিন মদ খেয়ে এসে ঘরের মধ্যে উল্টাপাল্টা রকমের কাজ করত। আর তার রাগ স্যাটিসফাই করার জন্য সে ঘরের মধ্যে সবচেয়ে বেশি যাকে পেটাতো সেটা হচ্ছে ইয়ানজু। আর এই জন্য ইয়ানজু আজকে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়, কারণ আর যাই হয়ে যাক না কেন, যেহেতু তার বাবা আজকে বাসায় ব্যাক করেনি, তার মানে আজকে তাকে আর মার খেতে হবে না। তো এরপর পরদিন সকালবেলা ইয়ানজু ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে আর কখনোই কলেজে যাবে না। সে আশেপাশে টুকটাক বাড়তি কাজ করার ট্রাই করবে, যাতে করে কম্পেনসেশনের সেই টাকাটা সে যেই কোনো ওয়েতে ম্যানেজ করতে পারে। তবে তার বোন কোনোভাবে এমনটা চাইতো না। তার বোন চাইতো সে স্কুলে যাক, পড়ালেখা করুক, কারণ পড়ালেখা না করলে সে কোনোভাবেই ভালো কিছু করতে পারবে না। আর তার বোন সবসময় তার ভালো চাইতো, তার জন্য তার মায়াও লাগতো, তবে সে চাইলেও তার জন্য কিছু করতে পারতো না।
এরপরে রাতের বেলা আমরা দেখতে পারি তেনজিন নামের যেই গ্যাংস্টারের সাথে ইয়ানজু খারাপ ব্যবহার করেছিল তারই একটা স্পেশাল লোক নিনজা এসে ইয়ানজুর হাতে 30,000 টাকা ধরিয়ে দিয়ে চলে যায়। যাওয়ার সময় সে বলে দিয়ে যায় যে এটা আমার বস তোমাকে দিয়েছে আর এটা অ্যাজ এ গিফট দেওয়া হয়েছে, এই টাকা তোমাকে পরিশোধ করতে হবে না। যদিও ইয়ানজু এই টাকাগুলো কোনোভাবেই নিতে চাইছিল না, তবে এখন সে এতটাই বাধ্য হয়ে গেছে যে তার আর করার মতো কিছুই ছিল না, এই জন্য সে তাদের থেকে টাকাগুলো নিয়েই নেয়। এরপরে পরদিন সকালবেলা সেই টাকাগুলো নিয়ে তার মায়ের সঙ্গে কলেজে চলে আসে আর কম্পেনসেশনের সমস্ত টাকা পরিশোধ করে সে এই ঝামেলাটাকে পুরোপুরি নিষ্পত্তি করে দেয়। তবে তার মা এই সমস্ত ব্যাপারগুলোতে একেবারেই হ্যাপি ছিল না। যদিও কলেজের ঝামেলাটা শেষ হয়ে গেছে এই জন্য তার মা হ্যাপি ছিল, তবে তার ছেলে কোথা থেকে টাকাগুলো পেল এই ব্যাপারটার সঠিক অ্যান্সার সে পাচ্ছিল না। ইয়ানজু তাকে যদিও সমস্ত সত্যিটাই বলে দিয়েছিল যে সে টাকাটা কোথা থেকে পেয়েছে, তবে তার মা তার কথা একেবারেই বিশ্বাস করতে চাইছিল না। তার মায়ের মনে হচ্ছিল যে হয়তোবা সে টাকাগুলো কোনো একটা জায়গা থেকে চুরি করেছে। এরপরে যখন রাতের বেলায় ইয়ানজু বাসায় ব্যাক করে তখন তার বাবা মদ খেয়ে বাসায় চলে আসে আর তাকে দেখে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে আজকে সে ফুল ফর্মে আছে আর এখন সে তার ছেলেকে মেরে একটু নিজেকে পাওয়ারফুল ফিল করানোর ট্রাই করছিল। আমরা দেখতে পারি ইয়ানজু তার বাবাকে অনেক বেশি ভয় পেত, এই জন্য সেই পাগল লোকটা থেকে পালিয়ে নিজেকে বাঁচানোর ট্রাই করত। তবে আজকে পালিয়েও কোনো লাভ হয় না। এই নেশাখোর লোকটা প্রচণ্ড মাতাল অবস্থায় ইয়ানজুকে বেসবল দিয়ে আচ্ছা রকম করে ধোলাই করে আর এই মারামারির মধ্যে দৌড়াদৌড়ির মধ্যে হঠাৎই ইয়ানজুর চেহারার মধ্যে একটা আঘাত খেয়ে যায়, যেই জন্য অনেক বেশি রক্তপাত হওয়া শুরু হয়ে যায় আর এই জন্য বাধ্য হয়ে এই নেশাখোর লোকটাকে এখানেই থামতে হয়। আর এরপরে ইয়ানজুর বোন ইয়ানজুর ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিয়ে তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে দেখো আজকাল বাবার ব্যবসাটাও খুব ভালো চলছে না, এই জন্য হয়তোবা সেই ফ্রাস্ট্রেশনটা বের করার জন্যই সে নেশা করে এই সমস্ত উল্টাপাল্টা কাজগুলো করে। তবে আসলে কারণটা যাই হোক না কেন এই জিনিসটা তো একেবারে স্পষ্ট হয়ে গেছে যে ইয়ানজুর জীবনটা জাহান্নাম হয়ে আছে। সে না বাইরে কোনোভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে, না ঘরের মধ্যে সে একটু শান্তি পাচ্ছে। তার বাবা তাকে পেটায়, তার মা তাকে দেখতে পারে না, এমনকি বাইরের কেউ তো তাকে সহ্যও করতে পারে না। তবে এরপরে পরদিন সকালবেলা যখন ইয়ানজু আবার রেস্টুরেন্টে চলে আসে তখন সে আরও ভয়ঙ্কর একটা নিউজ পেয়ে যায়। সে জানতে পারে রেস্টুরেন্ট ওনার তাকে জব থেকে বের করে দিয়েছে। যদিও ইয়ানজু তাকে অনেক রকম করে রিকোয়েস্ট করে বোঝানোর ট্রাই করে যাতে করে সে তাকে আবারও কাজে নিয়ে নেয় আর সে তার কাজে আরও বেশি ফোকাস করারও ট্রাই করবে, তবে রেস্টুরেন্টের ওনার তার কোনো কথাই শোনে না। সে তাকে বলে যে দেখো তোমার চেহারার দিকে তুমি একবার তাকিয়ে দেখো, তুমি প্রত্যেকদিন মারামারি করে নিজের চেহারার কী অবস্থা করে ফেলেছো। তুমি কি জানো কাস্টমার তোমাকে দেখলে ভয় পায়, আসলে তোমাকে আমি এমন করে রাখতে পারবো না। আর এই সমস্ত ব্যাপারগুলোতে ইয়ানজু প্রচণ্ড আপসেট হয়ে যায় আর এগুলোতে আস্তে আস্তে করে আমরা এই জিনিসটাও ক্লিয়ারলি বুঝতে পারি যে ইয়ানজুর জীবন আস্তে আস্তে করে খারাপ থেকে খারাপের দিকেই যাচ্ছে। এখন ইয়ানজু কী করবে সেটা সে নিজেও বুঝতে পারছিল না, এই জন্য তার মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঘুরছিল, সেটা হচ্ছে এখন তার এই দুর্বল জীবন বাদ দিয়ে তাকে ভয়ঙ্কর কিছু একটা করতে হবে, মানে বড় কিছু একটা করতে হবে। এই জন্য রাতের বেলায় ইয়ানজু সোজা চলে আসে শহরের গ্যাংস্টার তেনজিংয়ের সঙ্গে মিট করার জন্য। তেনজিং তাকে দেখার পরেই বলে যে তোমাকে যেই টাকাগুলো দেয়া হয়েছিল সেগুলো অ্যাজ এ গিফট হিসেবে দেওয়া হয়েছিল, তোমার সেগুলো ফেরত দেওয়ার কোনো দরকার নেই। তবে ইয়ানজু বলে যে না, আমি টাকাগুলো ফেরত দেওয়ার জন্য এখানে আসিনি, আমি এসেছি তোমার সাথে কাজ করার জন্য। তবে তেনজিং তাকে বলে যে তোমার বয়স এখন অনেক কম, তুমি ছোট একটা বাচ্চা, সো আমাদের সাথে কাজ করার চিন্তা ভুলেও করবে না। তবে ইয়ানজু তাকে রিকোয়েস্ট করে বলে যে দেখো আমার অবস্থা এখন অনেকটাই খারাপ হয়ে আছে আর আমার টাকারও অনেক বেশি দরকার, সো প্লিজ তুমি যেই কোনো ওয়েতে কিছু একটা করার ট্রাই করো। আর তার এই অবস্থা দেখার পরে তেনজিংয়েরও তার উপরে মায়া হয়ে যায়, এই জন্য সে তার স্পেশাল লোক রেনজিনকে বলে যে ইয়ানজুকে নিয়ে গিয়ে কাজ শিখিয়ে দাও। আসলে আমরা জানতে পারি রেনজিন হচ্ছে তেনজিনের সবচেয়ে স্পেশাল লোক, তবে সে ইয়াংজুকে কোনোভাবেই পছন্দ করতো না, এই জন্য সে তার সাথে ভালোভাবে বিহেভও করে না। আমরা জানতে পারি তাদের বিভিন্ন কাজের মধ্যে একটা কাজ ছিল গাড়ি চুরি করা, এই জন্য প্রথমেই রেনজিন তেনজিনকে এই গাড়ি চুরি করাটা শেখায় আর এরপরে তাকে নিয়ে বেরিয়ে পড়ে তার এই মাসের টার্গেট পূরণ করার জন্য। এরপরে সারা রাত ধরে অনেকগুলো বাইক চুরি করে সেগুলোকে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ফাইনালি তাদের পালা চলে আসে ইয়ানজুর রেস্টুরেন্টের ওনারের বাইকটা চুরি করার। এই জন্য প্রথমেই তারা নজর দেয় সিসিটিভি ক্যামেরার উপরে আর তারা দুজনে গিয়ে সিসিটিভি ক্যামেরাটাকে ভেঙে ফেলে। এরপর যখন তারা বাইকের লকটাকে ব্রেক করার ট্রাই করছিল তখনই এখানে একটা কুকুর চলে আসে। তবে আমরা দেখতে পারি রিঙ্গা এই সমস্ত ব্যাপারগুলোতে প্রচণ্ড নির্দয় ছিল, সে একটা রড নিয়ে সেই কুকুরটাকে মেরেই ফেলতে যাচ্ছিল, তবে তখন ইয়ানজু গিয়ে তাকে থামিয়ে দেয়। তবে এই ব্যাপারটা রিঙ্গা তার উপরে প্রচণ্ড রাগ করে ফেলে, এই জন্য সে বাইকে ভর্তি সেই ট্রাকটা নিয়ে ইয়ানজুকে এখানে রেখে দিয়েই চলে যায়। আর রিঙ্গার চলে যাওয়ার পরে ইয়ানজু তার রেস্টুরেন্ট ওনারের বাইকের লকটাকে ব্রেক করে আর ফাইনালি সেই বাইকটাকে চুরি করে সেটা দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। পরদিন সকালে আমরা জানতে পারি তেনজিংয়ের লোকজন এই মাসের টার্গেট ফুলফিল করে ফেলেছিল, এই জন্য তেনজিং এখানে ইয়ানজু এবং বাকি সবার উপরে প্রচণ্ড হ্যাপি হয়েছিল। আর তখন ইয়ানজু এই জিনিসটা জানতে পারে যে এই গ্যাংয়ের মধ্যে তেনজিংয়ের উপরেও আরও একটা লোক আছে যাকে তারা বিগ ব্রাদার বলে ডাকে। আসলে এই গ্যাংটা আগে খুবই ছোট একটা গ্যাং ছিল যেটাকে বিগ ব্রাদারই রান করতো, তবে যখন থেকে তেনজিং এই গ্রুপের মধ্যে এসেছে তখন থেকে এই গ্যাংটা অনেকটা বড় হয়ে গেছে আর খুবই পাওয়ারফুলও হয়ে গেছে।
তবে এখন বিগ ব্রাদার একজন বড় মাপের পলিটিশিয়ান হয়ে গেছে, এই জন্য সে এখন আর ছোটোখাটো চুরিচামারির মধ্যে মনোযোগ দেয় না। এই জন্য সমস্ত ব্যাপারটা তেনজিংকেই হ্যান্ডেল করতে হয়। তাছাড়া বিগ ব্রাদারের পলিটিক্যাল মোটিভগুলোকে ফুলফিল করার জন্য মাঝে মধ্যে তাদেরকে কিডন্যাপিং এবং মার্ডারও করতে হয়। এরপরে যখন ইয়ানজু আবারও তার বাসায় ব্যাক করে তখন তার বাবার সেই নাটক আবারও চালু হয়ে যায়। তার বাবা বেসবল ব্যাট নিয়ে তাকে পেটানোর জন্য চলে আসে। তবে যতক্ষণে সে তার উপরে আক্রমণ করতো তার আগেই সঠিক সময় বুঝে ইয়ানজু সেখান থেকে বেরিয়ে চলে আসে। এখন রাতের বেলায় ইয়ানজু বুঝতেই পারছিল না সে কোথায় যাবে, এই জন্য সে তেনজিংয়ের কাছেই চলে আসে। আর তেনজিংও জানতো যে তার বাবা একজন নেশাখোর, এই জন্য তাকে ঘর থেকে হয়তো বের করে দিয়েছে। এই জন্য সে তাকে 3-4 ঘন্টা তার কাছে থাকার পারমিশন দিয়ে দেয়। আর যেহেতু ইয়ানজু একটু বেশিই ক্ষুধার্ত ছিল এই জন্য তেনজু তার জন্য খাবারও বানায়। আর তাকে খাবার খেতে খেতে সে জিজ্ঞেস করা শুরু করে যে তোমার এই অবস্থা আসলে কিভাবে হলো। তখন ইয়ানজু তাকে ক্লিয়ার করে সমস্ত ব্যাপারগুলো বলে। সে বলে যে ঘরে যেই লোকটা আমার এই অবস্থা করছে সেই লোকটা আসলে আমার সৎ বাবা। আমার বাবার মৃত্যুর পরে আমার মা আরও একটা বিয়ে করে ফেলেছিল শুধুমাত্র এই জন্য যাতে করে আমাদের মাথার উপরে বাবার ছায়া থাকে। তখন এই সিদ্ধান্তটা আমার কাছেও ঠিক মনে হয়েছিল, আমিও খুবই হ্যাপি ছিলাম। তবে আস্তে আস্তে করে পরিস্থিতি খারাপ হওয়া শুরু হয়ে যায়। আর যখন থেকে তার বিজনেস ডাউন হয়ে গিয়েছে তখন থেকে তো তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছে। সে প্রতিদিন মদ খেয়ে মাতাল হয়ে তার দুর্বলতাগুলোকে ঢাকার ট্রাই করে। তবে যদি এতে করে কোনো কাজ না হয় তাহলে সে বাচ্চাদেরকে এসে মারা শুরু করে, মানে এমন করে সে তার ফ্রাস্ট্রেশন বের করার ট্রাই করে। আসলে তেনজিং ও ইয়ানজুর এই সমস্ত ব্যাপারগুলো খুব ভালো করে রিলেট করতে পারে, কারণ তার ছোটোবেলাটাও কিছুটা এমনই ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই সে এত ছোট বয়সেই গ্যাংস্টার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই জন্য তেনজিং ইয়ানজুকে জিজ্ঞেস করে যে আসলে তোমার জীবনের লক্ষ্যটা কী। তখন ইয়ানজু বলে আমার জীবনের লক্ষ্য অনেক বেশি টাকা ইনকাম করা। তেনজিং তাকে জিজ্ঞেস করে এত বেশি টাকা দিয়ে তুমি আসলে করবেটা কি। তখন ইয়ানজু বলে যে এই টাকাগুলো দিয়ে আমি এখান থেকে নরওয়ে চলে যাব, কারণ আমি শুনেছি সেখানের মানুষজন অনেকটাই ভালো হয়, তারা সবার সাথেই ইকুয়ালি ট্রিট করার ট্রাই করে। তবে তখন তেনজিং তাকে বলে যে আসলে এই সমস্ত ব্যাপারগুলো শুধু মুখেরই কথা, আসল কথা হচ্ছে দুর্বলদের জন্য কোনো দেশই হয় না। যদি তুমি সার্ভাইভ করতে চাও তাহলে প্রথমে তোমাকে একটু স্ট্রং হতে হবে। তো এরপর পরদিন সকালবেলা আমরা দেখতে পারি তেনজিং গ্যাংয়ের লিডার মানে বিগ ব্রাদার তাদের সঙ্গে মিট করতে চলে আসে। আর এখানে সে এসে তেনজিংকে বলে যে একটা বিশাল বড় সমস্যা হয়ে গেছে। আসলে ইলেকশন কমিশনের একটা অফিসার যে কিনা আগে আমাদের জন্যই কাজ করতো, কিন্তু এখন সে হঠাৎ করেই পোল্টি দিয়ে দিয়েছে, মানে এখন সে আমাদের রাইভাল গ্যাংয়ের জন্য কাজ করা শুরু করে দিয়েছে। আর যদি আমরা সময় থাকতে তাকে সরাতে না পারি তাহলে খুব শীঘ্রই এই ইলেকশনটা আমরা হারতে যাচ্ছি। আর একবার যদি আমরা ইলেকশনটা হেরে যাই তাহলে আমার নাম তো মুছে যাবেই, তাছাড়া এই গ্যাংটাকেও হয়তোবা আমি রক্ষা করতে পারবো না। তো এরপরে বিগ ব্রাদারে যাওয়ার পরে যখন তেনজিং আর তার গ্যাংরা মিলে এই জিনিসটা চিন্তা করছিল যে আসলে সেই লোকটাকে কিভাবে টাইট দেয়া যায়, কারণ যেহেতু সে ইলেকশন কমিশনের বড় একজন অফিসার এই জন্য তাকে জানে মারাটাও খুব রিস্কি হবে আর খুবই ভয়ঙ্কর পরিণতিও হতে পারে। এখন এগুলো নিয়ে যখনই তারা ডিসকাশন করছিল তখন পাশে থেকে ইয়ানজু বলে ওঠে যে যদি আমরা সেই লোকটাকে কিডন্যাপ করে তাকে বেহুশ করে কোনো একটা মেয়ের সাথে আপত্তিজনক অবস্থায় কিছু পিকচার ক্লিক করে ফেলি তাহলে খুব সহজেই তাকে আমরা ব্ল্যাকমেইল করতে পারবো। আর এই ব্যাপারটা তেনজিংয়ের অনেক বেশি পছন্দ হয়, এই জন্য তারা সবাই মিলে প্ল্যানিং করা শুরু করে কিভাবে তারা এটাকে বাস্তবায়ন করতে পারে। এখন এটার জন্য প্রথমেই তারা একটা ফেক ট্যাক্সি ড্রাইভারের লাইসেন্স বানায় যাতে করে সেই লোকটাকে কিডন্যাপ করতে সুবিধা হয়। তবে যেহেতু এই কাজটা করার জন্য তারা তাদের গ্যাংয়ের কাউকে ইউজ করতে পারবে না এই জন্য তারা ফাইনালি ধরে নিয়ে আসে সেই গরিব লোকটাকে, মানে যেই লোকটার কাছে ইয়ানজু গ্যাং কিছু টাকা পয়সা পেত। আর এই লোকটা হচ্ছে সেই লোকটা, মানে সেই ছোট্ট ছেলেটার বাবা যাকে মুভির শুরুতে ইয়ানজু তার বার্থডের সময় পুরো শহরটা ঘুরিয়ে দেখিয়েছিল। আসলে এই লোকটাকে প্রথমে তারা ট্রেডমেট করে সেই টার্গেটকে একটা নির্জন জায়গায় নিয়ে যাওয়ার জন্য বলে, আর যাতে করে সে উল্টাপাল্টা কিছু করতে না পারে এই জন্য তারা ইয়ানজুকে প্রথমেই গাড়ির ডেকের মধ্যে ভরে দেয়। তো এরপরে যখন তারা টার্গেটকে পিক করে একটা নিরিবিলি জায়গার দিকে যাওয়া শুরু করে তখন ট্যাক্সি ড্রাইভার আসলে জানতো না যে তেনজিং তাদের জন্য কীরকম ফাঁদ পেতেছে। এই জন্য সে সেই গভর্নমেন্ট অফিসারের সাথে তেনজিং গ্যাং সম্পর্কেই কথাবার্তা বলা শুরু করে। সে বলে যে কিভাবে সে একটা গ্যাংয়ের থেকে হালকা পাতলা কিছু টাকা হাওলাত নিয়েছিল যেইটার সুদ তার উপরে এত বেশি চাপিয়ে দেওয়া হয়েছিল যে এখন পর্যন্ত সে আসলটাই পরিশোধ করতে পারেনি। মাঝে মধ্যেই তারা গিয়ে তাকে মারধর করে টাকা উসুল করে। আর এমনই একটা মারামারির মধ্যে তার ছেলেও গুরুতর আহত হয়ে গিয়েছিল। আর এখন সে একটা হসপিটালে জীবন আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন দূর থেকে ইয়ানজু শুনছিল তখন সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এই লোকটাকে আজকে তেনজু আচ্ছা রকম করে ধোলাই করবে, কারণ সে জানতো না যে তেনজু পেছনের গাড়িতেই তাদেরকে ফলো করে আসছিল। যদি এই ড্রাইভার উল্টাপাল্টা কিছু একটা করে ফেলে তাহলে সে তেনজুর গ্যাং থেকে কোনোভাবেই ছাড়া পাবে না। আর এরপর যখন এই ড্রাইভার সেই লোকটাকে আরও বেশি ইনফরমেশন দেওয়া শুরু করে তখন সেই লোকটা পুলিশে ফোন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যতক্ষণে সে পুলিশে ফোন দিয়ে কিছু একটা বলতে যেত তার আগে ইয়ানজু গাড়ি থেকে বাইরে বেরিয়ে সেই লোকটাকে ওষুধ দিয়ে সেখানেই বেহুশ করে ফেলে।
আসলে যদিও বেহুশ করার কাজটা এই ড্রাইভারেরই ছিল, তবে ইয়ানজু এই ব্যাপারটা খুব ভালো করেই জানতো যে যদি ড্রাইভার তাকে বেহুশ না করে, মানে সে তার কাজটা সম্পন্ন না করে, তাহলে এই বেচারা গরিব লোকটা তেঞ্জুর হাতে প্রচণ্ড মার খাবে। এই জন্যই সে এসে তার কাজটা প্রথমে নিজে করে আর পরবর্তীতে তেঞ্জুর কাছে গিয়ে মিথ্যা কথা বলে সে এই গরিব লোকটাকে সেভও করে ফেলে। এরপর ফাইনালি সেই লোকটাকে তারা একটা স্পেশাল জায়গায় নিয়ে আসে আর বেহুশ অবস্থায় একটা মেয়ের সাথে উল্টাপাল্টা অনেকগুলো পিকচার ক্লিক করে ফেলে। এখন যেহেতু তাদের মিশন কমপ্লিট হয়ে গেছে, এই জন্য তারা সবাই খুবই হ্যাপি ছিল। তারা ইয়ানজুর সাথে সাথে সেই ট্যাক্সির ড্রাইভারকেও কিছু টাকা দেয়। তবে আমরা দেখতে পারি এই ট্যাক্সির ড্রাইভার এতদিনে তাদেরকে অনেক বেশি হেট করা শুরু করে দিয়েছিল। এই জন্য সে তাদের টাকাগুলো তাদের চোখের সামনেই ছেড়ে ফেলে। মানে সে তাদেরকে এইটা বোঝানোর ট্রাই করে যে আসলে তোমাদের টাকা আমি কোনোভাবেই নিব না, আর তোমাদের প্রত্যেকটা কামানো টাকা হচ্ছে হারাম টাকা, যেগুলো আমি স্পর্শও করব না। যাই হোক, এরপর আমরা দেখতে পারি ইয়াংজুকে এখন পর্যন্ত তার কলেজের কিছু ছেলেরা বিরক্ত করতো। আর যখন তেনজিং এই ব্যাপারটা জানতে পারে, তখন সে রিঙ্গাকে পাঠায় এই জিনিসটাকে সলভ করার জন্য। আর রিঙ্গা সেখানে যাওয়ার পরে আচ্ছা রকম করে তাদের সবাইকে ধোলাই করা শুরু করে, যেগুলো দেখার পরে ইয়ানজু একটু বেশি ভয় পেয়ে যায়। যদিও ইয়ানজু এখন নামে একজন গ্যাংস্টার হয়ে গিয়েছিল, তবে সে মানুষ তো দূরের কথা, কোনো জীবজন্তুর রক্ত বের করাটা পর্যন্ত পছন্দ করতো না। তবে রিঙ্গা তাকে ক্লিয়ার করে এই ব্যাপারটা জানিয়ে দেয়, যদি সে গ্যাংস্টার হতে চায় তাহলে তাকে এগুলো সহ্য করতেই হবে। তো এর কয়েকদিন পরে সেই ট্যাক্সি ড্রাইভার আবারও তেনজিংয়ের আড্ডাখানায় চলে আসে। আসলে সেই লোকের আর্থিক অবস্থা এখন অনেকটাই খারাপ চলছিল, এই জন্য সে এই মাসের ইন্টারেস্ট দিতে পারছিল না। এই জন্য তেনজিংয়ের লোকজন তার বাইক নিয়ে চলে এসেছিল। এই জন্য সে এসে তাদেরকে ধমক দিয়ে বলে যে তোমাদের জন্য আমার ছেলে এখন হসপিটালে আছে, তোমরা কোথায় আমার উপরে দয়া করবে সেটা না করে তোমরা আমার উপরে আরও বেশি বল প্রয়োগ করার ট্রাই করছো। তবে কেউই তার কোনো কথা শুনছিল না, মানে কেউ তাকে পাত্তাই দিচ্ছিল না। এই জন্য সে তাদের উপরে চিল্লাচিল্লি করতে করতে সে নিজের উপরেই আঘাত দেওয়া শুরু করে। তবে তখন আবার ইয়ানজু তাকে কোনো রকমের শান্ত করে আর সেখান থেকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তবে এরপরে রাতের বেলায় ইয়ানজু সেই গরিব লোকটার বাইক, মানে যেইটা তেনজিংয়ের লোকজন চুরি করে নিয়ে এসেছিল, সেইটা সে তাদের থেকে চুরি করে আবার সেই গরিব লোকটাকে দিয়ে দেয়। তো এরপরে যখন ইয়ানজু বাসায় ব্যাক করে, তখন তার বাবা আগের মতোই নাটক শুরু করে দেয় আর তার সাথে ঝগড়া ঝামেলা করা শুরু করে। একটা সময় যখন সে ব্যাট নিয়ে তাকে পেটানোর জন্য আসে, তার আগেই এখানে তেনজিং তার লোকজন নিয়ে চলে আসে। সে এখানে এসে ইয়ানজুকে বলে যে তুমি আমাদের বিরুদ্ধে গিয়ে বিশাল বড় একটা ভুল করেছো, এখন এটা শাস্তি তো তোমাকে পেতেই হবে। আর তাকে শাস্তি দেওয়ার জন্য সে সাইডের একটা রুমে নিয়ে তার একটা নখই তুলে ফেলে। তবে ইয়ানজু তাকে এটা ক্লিয়ার করে বলে দেয় যে তোমাদের মধ্যে মনুষ্যত্ব পুরোপুরি মরে গেছে, তোমার জন্য সেই লোকটার ছেলে এখন হসপিটালে আছে, তোমাদেরকে একটুও দয়া মায়া হয় না? সেই ছেলেটা তো কোনো দোষ করেনি, সেই ছেলেটার বয়স ছিল মাত্র 7 বছর। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে তেনজিং ওই জিনিসটা বুঝতে পারে যে আসলে ভুল তো তাদের দ্বারাও হয়েছে। এই জন্য সে নিজেকেও শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় আর নিজেরও একটা নখ সেই ইয়ানজুর সামনেই তুলে ফেলে। তো এর কয়েকদিন পরে আমরা দেখতে পারি তেনজিং ইয়ানজুকে তার একটা স্পেশাল কাজের জন্য পাঠায়। আসলে তাদের একটা লোক ছিল যে কিনা তাদের থেকে অনেকগুলো টাকা নিয়ে ফেলেছিল, তবে এখন পর্যন্ত তাদের বলা কাজগুলো সে কমপ্লিট করেনি। এই জন্য তেনজিং ইয়ানজুকে দায়িত্ব দেয় যে সে গিয়ে সেই লোকটাকে মেরে তাদের যতগুলো টাকা আছে সেগুলো ফেরত নিয়ে চলে আসবে। তবে যখন ইয়ানজু সেখানে যায়, তখন সে প্রথমেই সেই লোকটাকে ধমকানো শুরু করে আর তার ধমক শুনেই সেই লোকটা অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভয় পেয়েই সে সমস্ত টাকাগুলো দিতে রাজি হয়ে যায়। যদিও ইয়ানজুকে অর্ডার করা হয়েছিল তাকে মারার জন্য, ইয়ানজু মারার ট্রাইও করেছিল, তবে সে কোনোভাবেই কোনো মানুষকে মারতে পারছিল না, মানে যেহেতু এর আগে সে কোনোদিনও এই কাজটা করেনি। এই জন্য সে তাকে একটু আহত করেই তার থেকে টাকা পয়সা নিয়ে বেরিয়ে চলে আসে। তবে যখন সে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎই তার বাইকের মধ্যে কোনো একটা সমস্যা হয়ে যায় আর তার গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পারে অ্যাক্সিডেন্টে তার জীবনটা সেভ তো হয়ে গেছে, তবে তার সমস্ত টাকাগুলো পানির মধ্যে ভেসে চলে গিয়েছে। আর যখন অনেকক্ষণ ধরে তেনজিং ইয়ানজুর খবর পাচ্ছিল না, তখন সে সোজা তার বাসায় চলে আসে, কারণ তাদের মনে হচ্ছিল হয়তোবা টাকাগুলো নিয়ে সে এখান থেকে পালিয়ে গেছে, কারণ এতগুলো টাকার লোভ হয়তোবা সে হজম করতে পারেনি। এই জন্য তেনজিং তার মায়ের মোবাইল দিয়ে তাকে কল দেয়। তবে ইয়ানজু তাকে এটা ক্লিয়ার করে বলে যে আমি আসলে এখান থেকে কোনো জায়গায় পালাইনি, বরং আমি যেই বাইকটা নিয়ে গিয়েছিলাম সেই বাইকেই কোনো একটা সমস্যা হয়েছিল, যেই জন্য আমি অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম। আর বেশিরভাগ টাকা তো নদীর মধ্যে ভেসেই চলে গিয়েছে, আমার কাছে এখন অল্প কিছুই টাকা আছে। আর যখন বাইকের খারাপের কথা শুনতে পারে, তখন তেনজিং এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই কাজটা হয়তোবা রেঙ্গারই কাজ। এই জন্য সে রিঙ্গাকে তার সঙ্গে মিট করার জন্য ডাকে আর তাকে আচ্ছা রকম করে ধোলাই করে, কারণ সেইটা খুব ভালো করেই জানতো যে আসলে ইয়ানজুকে রিঙ্গা একেবারেই দেখতে পারে না। এখন ভুল যারই হোক না কেন, ইয়ানজুর মাধ্যমেই টাকাগুলো গায়েব হয়ে গেছে, এখন এই টাকাগুলো ইয়ানজুকেই পরিশোধ করতে হবে। আর এই টাকাগুলো পরিশোধ করার জন্য তাকে অনেক অনেক চুরি করতে হবে। এই জন্য সে পুরো রাত অনেকগুলো দোকানে গিয়ে চুরি করে, যেখানে যেই টাকা পয়সা পেত, যা মূল্যবান জিনিস পেত, সেগুলোই সে নিয়ে আসা শুরু করে।
তবে একটা সময় যখন সে একটা দোকানে ঢোকার ট্রাই করছিল, তখন সেই দোকানের মিররে যখন সে তার নিজের চেহারাটা দেখতে পারে, তখন তার কিছু একটা রিয়েলাইজ হওয়া শুরু হয়ে যায়। মানে 1 সেকেন্ডের মধ্যে তার দুনিয়াটা পুরোপুরি স্টপ হয়ে গিয়েছিল। সে দেখতে পারে তার চেহারার কী অবস্থা। তার চেহারার বিভিন্ন জায়গায় বিভিন্ন দাগ পড়ে গেছে, বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে আছে। সে চিন্তা করছিল যে আমি আমার সাথে আসলে করছিটা কি। আমি দেখতে দেখতে একটা কলেজ বয় থেকে একটা ভয়ঙ্কর মানুষে পরিণত হয়েছি, যে কিনা এখন যেখানে পারছে সেখানেই গিয়ে চুরি করছে, তাও আবার এমন টাকা পরিশোধ করার জন্য যেই টাকা সে কোনোদিন খরচও করেনি। এখন এই সমস্ত ব্যাপারগুলো রিয়েলাইজ করার পরে ইয়ানজু ফাইনালি এটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে আর কোনো দিনও এই কাজটা করবে না। মানে সে এখন থেকে এই কাজটা ছেড়ে দেবে। এই জন্য সে তেনজিংয়ের কাছে এসে তাকে বলে যে আমি তোমাদের যেই ক্ষতি করেছি সেগুলোর বদলে শাস্তি হিসেবে তুমি আমার একটা হাত কেটে ফেলো, তবে আমি আর তোমাদের গ্যাংয়ের সঙ্গে কাজ করার জন্য রাজি না। মানে এই সমস্ত কাজগুলো আমি কন্টিনিউ করবো না। তবে তেনজিং তাকে সরাসরি বলে দেয় যে যদি তুমি যেতে চাও তাহলে তুমি যেতে পারো, আমরা কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করবো না, তবে তোমাকে আমরা কোনো শাস্তিও দিতে চাই না। তবে ইয়ানজু যখন নিজে থেকেই নিজেকে শাস্তি দেওয়ার ট্রাই করে, তখন তেনজিং তাকে সেভ করার ট্রাই করে আর তাকে ধরে আচ্ছা রকম করে ধোলাইও করে। আসলে ইয়ানজু এই জিনিসটা জেনে গিয়েছিল সেই গরিব লোকটার ছেলের মৃত্যু হয়ে গেছে। এই জন্য এখন সে তেনজিংয়ের উপরেও প্রচণ্ড রাগ হয়েছিল। এই জন্য এখন সে তেনজিংকে যে কোনো ওয়েতে মারতে চাইছিল। আর এই মারামারি হাতাহাতির মধ্যেই ইয়ানজুর হাতে একটা ধারালো জিনিস চলে আসে, যেটা দিয়ে সে তেনজিংকে মেরে সেই ছোট ছেলেটার মৃত্যুর বদলা নিতে চাইছিল। আর এতক্ষণে তেনজিং ওই জিনিসটা বুঝে গিয়েছিল যে এই সমস্ত গুন্ডাগিরি গ্যাংস্টারগিরি করতে করতে সে বিগত কতগুলো বছর মানুষ থেকে একটা অমানুষে পরিণত হয়েছে। সে অনেকগুলো মানুষের জীবন শুধুই নিয়ে নিয়েছে। আর যখন তার এই রিয়েলাইজেশন হয়, তখন সে আর ইয়ানজুর কাছ থেকে নিজেকে সেভ করারও ট্রাই করে না। আর এই জন্য ইয়ানজু খুব সহজেই সেই ধারালো জিনিসটা দিয়ে তেনজিংকে মেরে ফেলে। মানে তাকে মেরে সেই ছোট ছেলের মৃত্যুর বদলা নেয়। তো এরপরে এখান থেকে যখন সে বাসায় ব্যাক করে, তখন সে দেখতে পারে তার বোন বাইরে দাঁড়িয়ে আছে। আর মধ্যে গিয়ে সে জানতে পারে যে তার বাবা এখন পুরোপুরি পাগলের মতো হয়ে গেছে। ছোটোখাটো একটা ঝগড়া নিয়ে সে তার মাকে মারতে মারতে একটা পর্যায়ে মেরেই ফেলেছে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে ইয়ানজুর মাথাও প্রচণ্ড গরম হয়ে যায়। সেও চিন্তা করে যে সমস্ত ব্যাপারগুলোর সমাপ্তি টানার সময় চলে এসেছে। এই জন্য সে ফাইনালি সেই বেসবল ব্যাটটা নেয়, যেই ব্যাটটা দিয়ে তার বাবা সবসময় তাদেরকে মারত। আর যখন তার বাবা দেখতে পারে ইয়ানজু তার দিকে আসছে, তখন সেও বুঝতে পারে যে তার জীবনের সমাপ্তি হতে যাচ্ছে। তবে একটু পরে কিছু একটা মনে করে ইয়ানজু সেখানেই দাঁড়া হয়ে যায় আর বেসবলটা সে মাটিতেই ফেলে দেয়। আসলে হয়তোবা সে চিন্তা করেছিল যে সারাটা জীবন একাকিত্বে কাটানোটাই হয়তো এই লোকটার জন্য সবচেয়ে বড় শাস্তি হবে। আর এরপর সে তার বোনকে নিয়ে ফাইনালি এই শহর ছেড়ে চলে যায়, শুধুমাত্র এতটুকু আশা নিয়ে যে হয়তোবা অন্য কোনো শহরে গিয়ে সে নতুন একটা শুরু করতে পারবে। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।